Hello guys, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 9 subject history chapter 1 part 2. এই চ্যাপ্টার 1 পার্ট 2 আজকে কিন্তু শেয়ার করব, অর্থাৎ কোন জায়গা থেকে, অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে। এখান থেকে কিন্তু একটা পার্ট অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে কিন্তু দ্বিতীয় পার্ট শেয়ার করব, আর শেয়ার করার সাথে সাথে তোমাদের ফার্স্ট সামেটিভে যে ধরনের কোশ্চেন আসবে সেই কোশ্চেন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথেই তোমাদের এই ফার্স্ট সামেটিভের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। কিন্তু শুরু করার আগে বলবো যে আমি আজকে কোন বই থেকে শেয়ার করব। দেখো, যার কাছে যে বই আছে সে সেই রাইটারের বই নিয়েই বসবে, কিন্তু আমি দেখো শেয়ার করব ইতিহাস ও পরিবেশ, জি.কে. পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস, এই বইটা থেকে শেয়ার করব। আর এই বইটাতে ডিটেলস কিছু পাওয়া যায়। এই জন্য আমি বলবো যে এই বইটা যাদের কাছে আছে তারা কিন্তু এই বইটা নিয়েই বসবে, আর যাদের কাছে এই বইটা নেই তারা কি করবে, তারা যে কোনো রাইটারের বই নিয়ে বসলেই হবে, কিন্তু চ্যাপ্টারটা কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এখান থেকেই কিন্তু শেয়ার করব। তো যাদের কাছে এই বইটা আছে তারা কিন্তু কত পাতায়, অর্থাৎ 16 পাতায় গিয়ে বসবে। অর্থাৎ 16 পাতায় গিয়ে কিন্তু আমরা দেখব যে এখান থেকে যে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলোই কিন্তু আজকে শেয়ার করব। দেখো, শেয়ার করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। দেখো, এখানে 16 পাতায় দেখো আমি শুরু করছি, একটু বই থেকেই শুরু করব। দেখো, শুল্ক নীতি অর্থাৎ মুদ্রাস্ফীতির আগে পর্যন্ত, অর্থাৎ শিল্প বাণিজ্য ও পশ্চাৎগামিতা। দেখো, পূর্ব বিপ্লব পূর্ব ফ্রান্সে শিল্পের বিশেষ অগ্রগতি তেমন ছিল না। তো ফ্রান্সের অভ্যন্তরীণ শুল্কনীতি ও শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা অবাধ বাণিজ্যের প্রসারে বাধার সৃষ্টি করেছিল। তো অসৎ কর্মচারীরা সৎ শুল্ক আত্মসাৎ করলে সরকার বিপুল পরিমাণ শুল্ক থেকে বঞ্চিত হয়। এখান থেকে কিন্তু শুরু হলো। তো এখান থেকে শুরু করার সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেখো। দেখো, মুদ্রাস্ফীতি, অর্থাৎ এই মুদ্রাস্ফীতি দেখো 1889 খ্রিস্টাব্দ নাগাদ ফ্রান্সে জনসংখ্যা মুদ্রাস্ফীতি ব্যাপক বৃদ্ধি পায়। অর্থাৎ কোন সময়ে ফ্রান্সে জনসংখ্যা ও মুদ্রাস্ফীতি ব্যাপক হারে বৃদ্ধি পায়, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন এসে যাবে। তো আমরা পড়ার সাথে সাথেই কোশ্চেনগুলো শেয়ার করে দেবো, তাহলে কিন্তু আর দ্বিতীয়বার করে খাটতে লাগবে না। দেখো, আমি লিখব যে কত সালে 1 নম্বর লিখব যে কত সালে ফ্রান্সের ফ্রান্সের জনসংখ্যা ও মুদ্রাস্ফীতি ব্যাপক হারে বৃদ্ধি পায়। ব্যাপক হারে বৃদ্ধি পায়। উত্তরটা হবে দেখো কত, 1789 সালে। দেখো, একটা করে কোশ্চেন পড়বো, অর্থাৎ আর তার উত্তরটাও করে দেবো। এবার দেখো যে সেই সঙ্গে দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। জিনিসপত্রের দাম 65% বাড়লে শ্রমিক ও মজুরদের বেতন বাড়ে মাত্র 22%। ফলে দেখো, সাধারণ দরিদ্র মানুষ তাদের খাদ্য শস্য ও অন্যান্য জিনিসপত্র কিনতে ব্যর্থ হয়। তো দেশের নানা স্থানে শুরু হয় রুটির দাঙ্গা। তাহলে রুটির দাঙ্গা কী জন্য শুরু হয়, তাহলে রুটির দাঙ্গা কী, অর্থাৎ দেশের নানা স্থানে শুরু হয় রুটির দাঙ্গা, অর্থাৎ খাদ্যের জন্য দাঙ্গা শুরু হয়। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে রুটির দাঙ্গাটা কী। তাহলে আমরা লিখব যে এখানে প্রশ্নটা লিখে দিই যে রুটির দাঙ্গা কি। তাহলে উত্তরটা এই পাতাতে আছে, অর্থাৎ দেখো 16 পাতায় উত্তরটা আছে। দেখো, ঠিক এখান থেকে এইটুকুর মধ্যে, অর্থাৎ মুদ্রাস্ফীতির এখান থেকে এইটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে। এবার দেখো আমি চলে আসবো যে অর্থাৎ মূল্যায়ন, অর্থাৎ ফ্রান্সের তীব্র অর্থ সংকটের পরিস্থিতিতে সম্রাট ষোড়শই অর্থ সংঘের জন্য নানা চিন্তাভাবনা শুরু করে ব্যর্থও হন। শুরু যেমন করেন ব্যর্থও হন। এই পরিস্থিতিতে তিনি স্টেট জেনারেল বা ফরাসি জাতির সভা অধিবেশন ডাকতে বাধ্য হয়। এই অধিবেশনকেই এই বুর্জোয়া শ্রেণী বিপ্লব শুরু করে। এই জন্য
ঐতিহাসিক রায়কর বলেছেন যে বিপ্লবের মূল কারণ ছিল অর্থনৈতিক। তাহলে তাহলে বিপ্লবের মূল কারণ ছিল অর্থনৈতিক, এটা কার কথা? তাহলে লিখব যে 3 নম্বর প্রশ্ন, বিপ্লবের 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 মূল কারণ ছিল অর্থনৈতিক। মূল কারণ ছিল অর্থনৈতিক। দেখো অর্থনৈতিক, এটি কার কথা? অর্থনৈতিক, এটি ইনভার্টেড কমার মধ্যে থাকবে, এটি কার কথা? উত্তরটা লিখব যে এটি বলেছেন, দেখো ঐতিহাসিক রায়কর ঐতিহাসিক রায়কর। দেখো এবার 4 নম্বর প্রশ্ন শেয়ার হবে, দেখি কোনটা হবে। তো দেখো মর্স স্টিফেন্স বলেছেন যে ফরাসি বিপ্লবের প্রধান কারণ ছিল অর্থনৈতিক ও সামাজিক। তাহলে এটাও কিন্তু লেখা যেতে পারে। তো লিখব যে ফরাসি বিপ্লবের প্রধান কারণ ছিল, ফরাসি বিপ্লবের 4 নম্বর, ফরাসি বিপ্লবের প্রধান কারণ ছিল সামাজিক ও অর্থনৈতিক ও সামাজিক। অর্থনৈতিক ও সামাজিক, এই যে অর্থনৈতিক সামাজিক, এটি কে বলেছেন? এটি কার কথা? এটার উত্তরটা শেয়ার করে দেবো। দেখো লিখব যে মর্স স্টিফেন্স, এটা কিন্তু 4 নম্বর হয়ে গেল। এবার 5 নম্বর কোশ্চেনেও চলে আসবো। দেখো এবার আসবো যে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের পূর্ব রাজতন্ত্র ছিল মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক গণ্ডির অবাধে। বংশানুক্রমিক ক্ষমতা প্রাপ্ত বুর্জোয়া রাজারা দৈব রাজতন্ত্র ধারণা প্রচার করে, ধারণা প্রচার করে দেশে চরম স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেন। তাহলে দৈব রাজতন্ত্রটা কি? এখানে কিন্তু দেখো এটা উত্তরটা হবে 16 পাতার মাঝামাঝি জায়গায় দৈব রাজতন্ত্র, এটা কিন্তু টিকা আসতে পারে। তাহলে টিকা লেখো দৈব রাজতন্ত্র, এটা কিন্তু টিকা আসতে পারে। উত্তরটা কোথায় পাবো? উত্তরটা পাবো যে এই 16 পাতার মাঝামাঝি, এই যে মাঝামাঝি জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কোন জায়গাটায়, এই যে এখান থেকে এইটুকুর মধ্যে আমি কিন্তু পেয়ে যাব। এবার দেখো যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা, ফ্রান্সের পূর্ব রাজারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। তারা মনে করতেন যে স্বয়ং ঈশ্বর তার প্রতিনিধি হিসাবে দেশ শাসনের জন্য রাজাদের পৃথিবীতে পাঠিয়েছেন। তাই তারা তাদের কাজকর্মের জন্য ঈশ্বর ছাড়া অন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন। 2 নম্বর দেখো সাধারণ মানুষের অধিকার ও সুযোগ সুবিধা রাজার খেয়াল খুশির ওপর নির্ভর করত। 3 নম্বর দেখো সম্রাট দৈব ক্ষমতার ওপর অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়লে শাসন কার্যে অভিজাত সম্প্রদায়ের চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ফলে শাসন ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত অর্থাৎ ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীদের দাপট বৃদ্ধি পায়। তাহলে এখানে আসতে পারে যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বা ইন্টেন্ডেন্ট কি, এটা কিন্তু আসতে পারে। এটাও কিন্তু ঠিক 16 পাতার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার মাঝে। দেখো উত্তর লিখে দেবো ইন্টেন্ডেন্ট। 6 নম্বর ইন্টেন্ডেন্ট কি, এটা কিন্তু টিকা টাইপও আসতে পারে। এটা কিন্তু তোমরা সবাই পড়বে। উত্তরটা হবে 16 পাতার মাঝে। এবার আমরা 7 নম্বর কোশ্চেন পেয়ে যাব অলরেডি। দেখো চূড়ান্ত স্বৈর শাসন, পূর্ব সম্রাটগণ সীমাহীন স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন। আর আইন প্রণয়ন, কর প্রবর্তন, যুদ্ধ ঘোষণা, চুক্তি সম্পন্ন প্রভৃতি ক্ষেত্রেই রাজাই ছিল চূড়ান্ত ক্ষমতার অধিকারী। এবার আসবো যে তারা ইচ্ছামতো শাসন
চালাতেন এবং শাসন কার্যে জনগণের কোনো গুরুত্ব ছিল না। এই জন্য রাজারা জনসাধারণের অর্থাৎ জনগণের প্রতিনিধিত্বকারী ফ্রান্সের জাতীয় সভা বা স্টেট জেনারেল অধিবেশন বসে 1614 খ্রিস্টাব্দে। এরপর থেকে দীর্ঘ 175 বছর আহ্বান হয়। অর্থাৎ এবার এখানে একটা কিন্তু কোশ্চেন লুকিয়ে রয়েছে। আমি বলেছি কোশ্চেন পড়ার সাথে সাথে কোশ্চেনগুলো করে ফেলবো লাইন বাই লাইন, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে স্টেট জেনারেল বা জাতীয় সভা অধিবেশন বসে কবে? জাতীয় সভা বা স্টেট জেনারেল অধিবেশন বসে কবে? তা দেখো এই উত্তরটা আসবে যে 1614 খ্রিস্টাব্দে। 1614 খ্রিস্টাব্দে 1614 খ্রিস্টাব্দে। এবার আমরা পরের কোশ্চেনে পেয়ে যাব। এবার চলে যাব তার পরের পাতায়, অর্থাৎ 16 পাতার পরে 17 পাতায় চলে যাব। 17 পাতার 16 পাতার নিচে দেখে সম্রাট পরের পাতায় চতুর্দশ লুই বলতেন আমি রাষ্ট্র, অর্থাৎ আই অ্যাম দ্য স্টেট। এটা কিন্তু একটা প্রশ্ন, এটাও কিন্তু শেয়ার করে দেবো। আর ষোড়শ লুই বলতেন যে আমি যা ইচ্ছা করি তাই আইন। ফরাসি রাজপুরুষরা তেলর দ্য ক্যাশে নামক এই গ্রেপ্তারি পরোয়ানা দ্বারা বিনা বিচারে কোনো ব্যক্তিকে কারারুদ্ধ করতে পারত। বাস্তিল দুর্গ এমন অগ্রগতির নিরাপরাধ বন্দির আশ্রয় হয়েছিল। এখানে কিন্তু দুটো প্রশ্ন আসবে যে আই অ্যাম দ্য স্টেট এটি কে বলতেন? আই অ্যাম দ্য স্টেট, এখানে বলবো আই অ্যাম দ্য স্টেট, এটি কে বলতেন? আই অ্যাম দ্য স্টেট এটি কে বলতেন? অর্থাৎ চতুর্দশ লুই, উত্তর লিখবো এখানটায় চতুর্দশ লুই, এটা কিন্তু শেয়ার হয়ে গেল। এখানে আর একটা কোশ্চেন হবে যে ষোড়শ লুই বলতেন আমি যা ইচ্ছা করি তাই আইন। ফরাসি রাজপুরুষরা লেথর দ্য ক্যাশে নামক গ্রেপ্তারি পরোয়ানা, অর্থাৎ লেথর দ্য ক্যাশে কি? লেথর দ্য ক্যাশে লেথর দ্য ক্যাশে কি? দেখো এটা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা, এটা একটা গ্রেপ্তারি পরোয়ানা। উত্তর গ্রেপ্তারি পরোয়ানা। তাহলে দেখো 10 নম্বর কোশ্চেন এবার আসবো। ফরাসি স্বৈরাচার ও ত্রুটি অর্থনীতি দার্শনিকদের ধারণা কোনো দেশে শুধু শোষণ ও বৈষম্য থাকলেই বিপ্লব সংগঠিত হয় না। বিপ্লব সংগঠিত হওয়ার জন্য সেই শোষণ ও বৈষম্য সম্পর্কে দেশবাসীর সচেতনতার কি হয় প্রয়োজন। ফ্রান্সে যে শোষণ ও বৈষম্য বিরাজমান ছিল সেগুলির তীব্র সমালোচনা করে মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, ডেনিস দিদেরো, এলেমবার্ট প্রমুখ ফরাসি দার্শনিক, অর্থাৎ এখানে কয়েকজন ফরাসি দার্শনিকের নাম লেখো। তাহলে বিখ্যাত কয়েকজন ফরাসি দার্শনিকের নাম লেখো। এখানে কিন্তু একটা প্রশ্ন এসে গেছে যে কয়েকজন বিখ্যাত ফরাসি দার্শনিকের নাম লেখো। আমরা লিখবো বিখ্যাত জন রুশো আর ডেনিস, বা ভলতেয়ার ও ডেনিস লিখি, সবচেয়ে ভালো হবে। উত্তর ভলতেয়ার ও রুশো। তাহলে এখানে কিন্তু আমাদের অলরেডি 10টা কোশ্চেন শেয়ার হয়ে গেছে। 10টা কোশ্চেন শেয়ার করার সাথে সাথে কিন্তু আমাদের বোর্ড ভর্তি হয়ে গেছে। বোর্ডটা ক্লিন করে নেবো। আর বোর্ডটা ক্লিন করে নেওয়ার সাথে সাথে আমি বলবো আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছ তারাও কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে বন্ধুরা কি হবে? বন্ধুরা প্রথম থেকেই কিন্তু এই ফার্স্ট সামেটিভের নম্বর যেটা বরাদ্দ আছে সেটা কিন্তু তাদের প্রাপ্য হয়ে যাবে। অর্থাৎ তারাও বুঝে যাবে
যে আমাদের কিভাবে প্রশ্নগুলো পড়তে হবে, অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে। এবার আমরা শেয়ার করব তারপরের থেকে, অর্থাৎ 17 পাতার মাঝামাঝি জায়গায় আমরা প্রায় চলে এসেছি। এবার আমরা শেয়ার করব কোন জায়গা থেকে, 17 পাতার মাঝামাঝি থেকে। তার আগে বোর্ডটাকে আমরা ক্লিন করে ফেলেছি। এবার দেখো 10 নম্বর কোশ্চেন আমাদের অলরেডি শেয়ার হয়ে গেছে, এবার 11 নম্বর শেয়ার হবে। দেখো এবার ফরাসি দার্শনিক আর ফিজিওক্র্যাট নামক অর্থনীতিবিদ গোষ্ঠী ফ্রান্সের মানুষকে সচেতন করে তোলেন। এরই ফলে ফ্রান্সে বিপ্লব সংঘটিত হয়েছিল বলে তেইন, রুস্তান, সেতেম্ব্রিয়া, মাদেলা, জোরেস, মাতিয়ে প্রমুখ ঐতিহাসিকগণ মনে করেন। এবার আসবো আমরা দার্শনিকদের মতামত। দেখো স্বৈরাচারের বিরোধিতা। বিভিন্ন দার্শনিক ফ্রান্সের পূর্ব রাজতন্ত্রের স্বৈরাচারী শাসনের সমালোচনা করেন। দার্শনিক মন্তেস্কু 1689 থেকে 1755 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্য স্পিরিট অব দি লস বা আইনের মর্ম গ্রন্থে রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার সমালোচনা করেন। এখানে কিন্তু একটা প্রশ্ন চলে এসেছে, দ্য স্পিরিট অব দ্য লস বা আইনের মর্ম, তাহলে আইনের মর্ম গ্রন্থের লেখকটা কে? আইনের মর্ম লিখব, আইনের মর্ম গ্রন্থটির লেখক কি? উত্তরটা দেখো ফরাসি দার্শনিক মন্তেস্কু। তাহলে উত্তরটা হবে ফরাসি দার্শনিক মন্তেস্কু। এবার তারপরের দিকে যাই। দেখো তিনি নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ, অর্থাৎ দেশের আইন, শাসন, বিচার বিভাগকে সম্পূর্ণ পৃথক করার দাবি জানায়। রুশো অর্থাৎ ফরাসি দার্শনিক রুশো 1702 থেকে 1778 খ্রিস্টাব্দ, তার বিখ্যাত গ্রন্থ সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। তা আমরা সোশ্যাল কন্ট্রাক্ট নাম জানাটা সকলেরই জানা, আমরা তার বিপক্ষে লিখব যে না বা সামাজিক চুক্তি গ্রন্থটির লেখক কে? সামাজিক চুক্তি গ্রন্থটির লেখক কে? সামাজিক চুক্তি গ্রন্থটির লেখক কি? দেখো গ্রন্থটির লেখক ফরাসি দার্শনিক রুশো। তাহলে লিখব, উত্তরটা লিখব ফরাসি দার্শনিক রুশো। এটা কিন্তু আমাদের 12 নম্বর শেয়ার হয়ে গেল। এবার পরের দিকে যাচ্ছি আবার। এই গ্রন্থে তিনি ফরাসি স্বৈরাচারীর বিরোধিতা করে আধুনিক গণতন্ত্র প্রজাতন্ত্রের কথা বলেন। তিনি রাজার ঐশ্বরিক অধিকারের ও সমালোচনা করেন। এবার চলে যাব আমরা 18 পাতায় চলে যাব। 18 পাতায় গিয়ে আমরা এখান থেকে আরও কোশ্চেন পেয়ে যাব, অর্থাৎ ইতিহাস মানেই বুঝতে পারছো যে ছোট ছোট প্রশ্নতে ভর্তি। এই প্রশ্নগুলো যদি আমরা বলেছি, আগের ভিডিওতে আমি বলেছি যে যদি তোমরা ক্যালেন্ডারের পিছনের সালটাকে লিখে রাখো, অর্থাৎ 1600, 1700, 1800 এই করে সালটাকে লিখে রাখো, তাহলে আমার মনে হয় না যে আর কোনো সমস্যা আসবে। সময়ে অসময়ে তোমরা কিন্তু সবার সময় হয়তো ক্যালেন্ডারটা উল্টো করে দেখার পরেই কিন্তু সেই সালগুলো তোমার মনে পড়ে যাবে, অর্থাৎ সেই লক্ষ্মীর পাঁচালি পড়ার মতন। তোমরা যদি এটা করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই সাল নিয়ে, ইতিহাস মানেই সাল, এই নিয়ে কোনো সমস্যাই থাকার কথা না বা থাকবেও না। তার মতে রাজা নয়, জনগণই হলো রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস। তার মতে ঈশ্বরের ইচ্ছায় নয়, জনগণের ইচ্ছায়, অর্থাৎ জেনারেল ওয়েল চুক্তির মাধ্যমে রাজার একদা শাসন ক্ষমতা লাভ করছেন। তাই রাজা স্বৈরাচারী হলে তাকে সিংহাসনচ্যুত করার অধিকার জনগণের আছে। 3 নম্বর দেখো দার্শনিক ভলতেয়ার 1694 থেকে 1778 খ্রিস্টাব্দে রাষ্ট্রের অনাচার বৈষম্য সম্পর্কে দেশবাসীকে সচেতন করেন। তিনি ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের তীব্র নিন্দা করেন। এরই পাশাপাশি তিনি গির্জাকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত, তাহলে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বলে অভিহিত করেছেন। তাহলে এই বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত, এটাও কিন্তু একটা প্রশ্ন, এটা কে বলেছেন? অর্থাৎ ভলতেয়ার, দার্শনিক ভলতেয়ার। তা লিখব যে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত, বিশেষ
বিশেষ অধিকার প্রাপ্ত উৎপাদ এটি কার কথা? তাহলে উত্তরটা লিখব যে এটি কার কথা? ফরাসি দার্শনিক ভলতেয়ার, অর্থাৎ দার্শনিক ভলতেয়ার। উত্তর দার্শনিক ভলতেয়ার। পরের প্রশ্ন চলে যাব। এবার দেখো, তিনি জনগণের সচেতন করে বলেন যে দুর্নীতিতে পূর্ণ ক্যাথলিক গির্জা হলো প্রগতি ও শিক্ষার বিরোধী। তার লেখা দুটি উল্লেখযোগ্য গ্রন্থ কাদিদ ও লেথর ফিলোজফিক। তাহলে এই দুটো বইয়ের, অর্থাৎ ফরাসি দার্শনিক ভলতেয়ারের দুটো গ্রন্থের, বিখ্যাত গ্রন্থের নাম লেখো। তাহলে লিখো কাদিদ, লিখি কাদিদ ও লেতর ফিলোজফিক গ্রন্থটির লিখবো না, দুটির লেখক কে? উত্তর লিখব যে ফরাসি দার্শনিক ভলতেয়ার। আচ্ছা, চলে যাব সামাজিক বৈষম্য। দেখো, বিভিন্ন ফরাসি দার্শনিক ফ্রান্সের সামাজিক বৈষম্যের বিরোধিতা করে এই বিষয়ে জনগণকে সচেতন করেন। সর্বাপেক্ষা জনপ্রিয় দার্শনিক জেকুইস রুশো ফরাসি বিপ্লবের প্রিন্স নামে পরিচিত। তাহলে ফরাসি বিপ্লবের প্রিন্স নামে পরিচিত কে? ঠিক আছে, প্রত্যেকটা লাইনে প্রশ্ন। তাহলে লিখব ফরাসি বিপ্লবের প্রিন্স নামে পরিচিত কে? ফরাসি বিপ্লবের প্রিন্স নামে পরিচিত কে? প্রিন্স নামে পরিচিত কে? দেখো, উত্তরটা এখানে ধরবে না, হয়তো এই পাশে চলে যায় উত্তরটা, অর্থাৎ বর্গের জয় চন্দ্রবিন্দু, কিন্তু কথাটা জেকুইস রুশো। এবার দেখো, চলে আসব, তিনি তার এই অসাম্যের সূত্রপাত গ্রন্থে, তাহলে দেখো এখানেও প্রশ্ন, তাহলে অসাম্যের সূত্রপাত গ্রন্থটির লেখক কে? অসাম্যের সূত্রপাত গ্রন্থটির লেখক কে? অর্থাৎ এই উত্তরটা এটাই হবে, অর্থাৎ জেকুইস রুশো। 18 নম্বর চলে যাবো। এবার দেখো, অসাম্যের সূত্রপাত গ্রন্থটির লেখক। আচ্ছা, গেল, তিনি গ্রন্থে সামাজিক বৈষম্যের তীব্র বিরোধিতা করে বলেন যে মানুষ সমান অধিকার নিয়ে জন্মায়, কিন্তু লোভী ও স্বার্থপর সমাজ তাকে বঞ্চিত করে। অর্থাৎ সমাজে দেখবে কিছু মানুষ লোভী ও স্বার্থান্বেষী থাকে। এই মানুষগুলো মূলত নিজেদেরকে অনেক চালাকভাবে নিজেরা অনেক বড় বলে মনে করে, আসলে সাধারণ মানুষ তাকে কেউ পছন্দই করে না। ডেনিস দিদেরো ও দি এলেমবার্ট 17 খণ্ডে একটি বিশ্বকোষ রচনা করেন। তাহলে এতে ফ্রান্সের প্রচলিত সামাজিক ও অন্যান্য বিচ্যুতিগুলি তুলে ধরা হয়। ত্রুটিপূর্ণ অর্থনীতি। এবার আসবো আমরা ত্রুটিপূর্ণ অর্থনীতি, অর্থাৎ অষ্টাদশ শতকে ফ্রান্সে ফিজিওক্র্যাট নামে একটি
অর্থনীতিবিদ গোষ্ঠী আবির্ভূত হয়। এই মতবাদের অন্যতম সমর্থক ছিলেন কুয়েসনে, তুর্গো, মিরাবো, নেমুর, গুর্নে প্রমুখ। অর্থাৎ ফিজিওক্র্যাটরা শিল্প ও বাণিজ্যে সরকারি আধিপত্যের বিরোধিতা করেন এবং অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠার দাবি করেন। এখানে কিন্তু প্রশ্ন লুকিয়ে আছে। অর্থাৎ অষ্টাদশ শতকে ফ্রান্সের ফিজিওক্র্যাট নামে একটি অর্থনীতি গোষ্ঠী, অর্থাৎ ফিজিওক্র্যাট নামে অর্থগোষ্ঠী কোথায় প্রতিষ্ঠিত হয় বা কোথায় আবির্ভাব ঘটে, তাহলে লিখব ফিজিওক্র্যাট। দেখো ফিজিওক্র্যাট নামে একটি ফিজিওক্র্যাট কি লিখি, তাহলে সবচেয়ে সুন্দর হবে। এটি একটি অর্থনীতিবিদ গোষ্ঠী, নীতি একটু বানানটা স্পেলিং, হ্যাঁ, নীতিবোধ, অর্থনীতিবিদ গোষ্ঠী। এবার আমরা পরে যাব। আচ্ছা, এবার দেখো মূল্যায়ন। এবার এই ফরাসি বিপ্লবের এই যে দার্শনিকদের মতবাদ, এখান থেকে কিন্তু ফরাসি বিপ্লবের পাশ্চাত্যে অর্থাৎ দার্শনিকদের কতটা ভূমিকা ছিল তা নিয়ে বিতর্ক রয়েছে। অর্থাৎ মর্স স্টিফেন এর মতে বিপ্লবের কারণ ছিল মূলত অর্থনৈতিক ও রাজনৈতিক, সামাজিক, দার্শনিক নয়। অর্থাৎ মিওনার, লেফেভর, মর্স, স্টিফেন, হাজেস প্রমুখ প্রমুখ বিপ্লবের জন্য দার্শনিকদের অবদানকে কোনো গুরুত্ব দেয়নি। ডেভিড টমসন বলেছেন যে বিপ্লবের সঙ্গে দার্শনিকদের ভাবধারা যোগ ছিল ক্ষীণ ও পরোক্ষ। অবশ্য অধিকাংশ ঐতিহাসিক যেমন তেইদ, রুস্তান, সেতেমব্রিয়া, মাদেলা, জোরেস, মাতিয়ে প্রমুখ বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকাকে গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, মাদেলার মতে ঐতিহ্যের প্রতি আনুগত্য ছিল পুরাতন ব্যবস্থার ভিত্তি। দার্শনিক নিয়ন্ত্রণ সমালোচনা করে সেই পুরাতন ব্যবস্থায় ফাটল ধরান। আসলে দার্শনিকরা মানুষের চাপে পড়া ক্ষোভকে প্রকাশ করে মানসিক শক্তি জুগিয়েছিলেন, তাই বিপ্লব তাদের পক্ষে অবদান স্বীকার করতে হয়। অর্থাৎ এবার আমরা এখান থেকে আরো একটা কোশ্চেন আসবে। দেখো কি আসবে, অর্থাৎ কয়েকজন ঐতিহাসিক যেমন ঐতিহাসিকের নাম লেখো। আচ্ছা, মাদেলার মতে ঐতিহ্য পূর্ণ। আচ্ছা, এখান থেকে কোশ্চেনটাও আসতে পারে। তাহলে মাদেলা কে? তাহলে মাদেলা কে, এটা কিন্তু একটা আসতে পারে। তো মাদেলা কে? উত্তর লিখব একজন ফরাসি ঐতিহাসিক। তাহলে দেখো আর একটা কোশ্চেন এখান থেকে করতে হবে, তাহলে 20টা কোশ্চেন হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের একটু সুবিধা হবে। দেখো তাহলে লিখব যে সেভালিয়ার কে? শেষ প্রশ্ন, সেভালিয়ার কে? তাহলে উত্তরটা হবে একজন ফরাসি চিত্রকর, তাহলে দেখো আমরা যে শেয়ার করলাম 18 পাতার শেষ পর্যন্ত, প্রায় 18 পাতাটা শেয়ার করেছি। এখান থেকে কিন্তু 20টা প্রশ্ন কিন্তু আমি অলরেডি শেয়ার করে ফেলেছি। ছোট ছোট প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বর প্রশ্ন এর মধ্যে লুকিয়ে রয়েছে। এরপরে কিন্তু তোমাদের সামনে থার্ড পার্ট শেয়ার করবো। থার্ড পার্ট শেয়ার করার সঙ্গে সঙ্গে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে, অর্থাৎ 1 নম্বর 2 নম্বরের সাথে সাথে বড় প্রশ্ন কিন্তু তোমাদের বলে দেবো। আজকে কিন্তু 2 নম্বরের বাইরেও 2-3টে কোশ্চেন বলেছি এবং তারা পাতার নম্বর দিয়ে দিয়েছি। অর্থাৎ পাতাটা পড়ে নেবে, পাতাটা পড়লে কিন্তু উত্তরটা পেয়ে যাবে। যাদের কাছে বই নেই তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, যদি উত্তরটা প্রয়োজন হয় আমি অবশ্যই তোমাদের সেই উত্তরটা লিখে দেবো বোর্ডে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। গুড বাই ফ্রেন্ডস।